নমস্কার, আমি আরিফুন নাহার। মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ের পথে সংগঠনের অনলাইন সাংস্কৃতিক লাইভ কর্মসূচিতে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বিগত দিনেও আমাদের সাংস্কৃতিক কর্মসূচিতে আপনারা দেখেছেন একাধিক গুণীজনের সাক্ষাৎকার। সুস্থ সাংস্কৃতিক চর্চার পাশাপাশি গুণীজনদের সম্মান জানাতে এবং যুবক সমাজের মধ্যে সুস্থ মানসিক গঠন ভালো করতে আমরা বরাবরই সচেষ্ট। সকলের কাছে অনুরোধ, আপনারা আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে পাশে থাকবেন, এবং আগামী দিনে আপনারা কোন কোন বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার দেখতে চান আমাদেরকে প্লিজ একটু পরামর্শ দেবেন। আর আজকে আমরা এমন একজন বিশিষ্ট স্বনামধন্য ব্যক্তির সাক্ষাৎকার নিতে উপস্থিত হয়েছি। একটু পরে আমি আপনাদেরকে ওনার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব ওনার সাক্ষাৎকার নিতে, এবং ওনার যে সারাদিনের যে কর্মসূচি সেটা আপনাদের সামনে তুলে ধরবেন। সেই বিশিষ্ট সম্মানীয় শ্রদ্ধেয় সেই গুণী ব্যক্তি, উনি আর কেউ নন, উনি ডোমকল ভবতারণ হাই স্কুলের একজন সম্মানীয় প্রধান শিক্ষক ছিলেন এবং যিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক, যার সুনাম এখনও রয়েছে। অনেকেই আমরা ওনাকে শ্রদ্ধার চোখে দেখি। সেই সম্মানীয় গুণী ব্যক্তিটি আর কেউ নন, উনি হলেন শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয়, প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় স্যার আতাউর রহমান স্যার। নমস্কার স্যার। নমস্কার। আমার একটি কথা বলি, আমার জীবনভিত্তিক তথ্য সংগ্রহ করার উদ্দেশ্য নিয়ে আমি তাদের আগমনে অত্যন্ত প্রীত এবং শ্রদ্ধান্বিত বোধ করছি। আমি তাদের আগমনকে স্বাগত জানাই। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ। আমি বেশ কিছু তথ্য আপনার সম্পর্কে জানতে চাইছি। প্রথমেই স্যার আমি জানতে চাই আপনার জন্মস্থান কোথায় ছিল? আমার জন্মস্থান, যেখানে এই মুহূর্তে আমরা বসে আছি, এই গ্রামটার নাম মৃদাদপুর, কিন্তু তার উত্তরে, আমার বাড়ির উত্তরে যে বাড়িটা, সে বাড়ি থেকে শুরু হলো যেটা, সেটার নাম আমিরাবাদ। তা আমিরাবাদের মধ্যস্থলে একটি প্রান্তিক গরিব কৃষক ঘরে আমিরাবাদে আমার জন্ম। আচ্ছা, আপনার ছেলেবেলা কেমন ছিল? আমার জন্ম তারিখ 1949 সালের 18 এপ্রিল। আপনারা প্রশ্ন করেছেন আমার ছেলেবেলা কেমন ছিল। ছেলেবেলা তো সব শিশুরই, সব বালক বালিকারই বোধহীন থাকে একটা বিশেষ বয়সের সীমানা পর্যন্ত। ঠিক তেমনই ছিল। পিতামাতার আমি একমাত্র পুত্র সন্তান। আমি তাদের অতি পরমাদরের সন্তান ছিলাম। আমরা 7 ভাই বোন, 6টা আমার বোন, দিদি 2, বোন 4টে। শিক্ষা দীক্ষার কথা উল্লেখ করতে গেলে, বাবা আমার পিতা মোহাম্মদ নাবিদ মণ্ডল, নিরক্ষর। মাতা কাবিজান নিশা, নিরক্ষর। 8টা বোনের 7টাই নিরক্ষর। একমাত্র সর্বকনিষ্ঠা বোন জাহিদা খাতুন, সেই কিছুটা লেখাপড়া করেছিল। সেই বাল্যবেলায় পাড়ার সমবয়সীদের সঙ্গে বাঁশঝাড়ের তলায়, ঝোপঝাড়ের আড়ালে ছেলেরা, শিশুরা যেমন বালক বালিকারা খেলাধুলা করে,
সেই রকম খেলাধুলা করেই কাটতো। সঙ্গী ছিল অনেকেই, কিন্তু সবাই অসচেতন ঘরের, সবাই অশিক্ষিত ঘরের। অর্থাৎ পারিপার্শ্বিকতা যে শিক্ষা প্রসারণে একটা ভূমিকা পালন করে, বিশিষ্ট ভূমিকা পালন করে, সেই রকম আস্তরণ, বৈষয়িক আস্তরণ, পারিপার্শ্বিক আস্তরণ ছিল না। এরই মধ্যেই আমার বাল্যবেলা কেটেছে। আমি তো আপনাদের আগেই জানালাম আমার জন্মসাল 1949 এবং নির্দিষ্ট তারিখ 18 এপ্রিল। দেশ স্বাধীন হয়েছে কবে? 1947 সালের 15 আগস্ট। তাহলে আমার বয়স তখন কত? 2-2.5। আমিরাবাদের বাড়িতে এই সময়টুকু এবং তার সঙ্গে আরও 2-3 বছর যুক্ত করলে যে বয়সটা হয়, সেই বয়স পর্যন্ত আমার অবস্থান ছিল। যখন আমার বাড়ি আমিরাবাদে, যে ঘরে আমি ভূমিষ্ঠ হয়েছিলাম, একটু বয়সে বুদ্ধি হলে বুঝতে শেখা বোঝায় যাকে, সেই ঘরের ভূমিষ্ঠ হওয়ার যে বিন্দুটা, সেন্টারটা, পেরিফেরিটা, সেটা আমার এখনো অবিকল স্মৃতিতে আছে এবং আজীবন সেটা থাকবে। তো প্রায় 5 বছর, 5.5 বছর বয়স পর্যন্ত আমিরাবাদের আমার যেটা ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্র এবং বিন্দু এখানে কেটেছে। আরও একটু ঘুরে বলতে গেলে, আমাদের বাড়ির উত্তরে পদ্মা নদীর অবস্থান। এটা আপনারা বয়সগতভাবে অবগত না থাকলেও যে জনভৌগোলিক যে জ্ঞান, সেটার মাধ্যমে এটা নিশ্চয়ই শুনেছেন। এবং এই পদ্মা নদী এখনো বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলার ঠিক দক্ষিণে প্রবাহিত ভয়ঙ্কর সে নদী, গভীরভাবে প্রবাহিত সেই নদী। সেই নদীর অবস্থান ছিল বাবা মায়েদের বা তাদেরও আরও যারা বড় বয়স্ক গুরুজন, তাদের কাছ থেকে জ্ঞাত হয়ে জেনেছি, আমাদের বাড়ির কাছাকাছি আমিরাবাদে, যেখানে আমার জন্মস্থান, ভূমিষ্ঠ হয়েছিলাম, তার থেকে ম্যাক্সিমাম 2 কিলোমিটার দূরে এই পদ্মার অবস্থান ছিল। ওই পদ্মার ওপারে, উত্তর পারে আমাদের পৈতৃক কিছু সম্পত্তি ছিল। নদী তা গ্রাস করে, পদ্মা নদী তা গ্রাস করে এবং পদ্মা নদীর ওপার ও প্রান্ত বলতে যা বোঝাচ্ছি, সেখানে বিস্তীর্ণ জনবসতি ছিল। সেই জনবসতির নাম ছিল, আমাদের যেখানে জনবসতি ছিল, আমার পিতাদের, দাদুদের, তার নাম জঙ্গিনগর। আচ্ছা। তো সেই জঙ্গিনগর পদ্মা গ্রাস করতে 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 এসে সম্পন্ন ওই জনবসতি
কি জঙ্গিনগর, তারপরে বর্ধনপুর, চোয়াপাড়া, চর বাঁশগড়া, চর শিবনগর, চর কুঠিবাড়ি, চর দৌলতপুর সমস্ত কি গ্রাস করে নাই? তাহলে জনবসতি এবং কৃষিকার্যের জন্য আবাদি যে জমিসমূহ সবটাই পদ্মা গর্ভে চলে যায়। আমাদের বাড়ি তখনও আমিরাবাদে। ওখান থেকে ভেঙে এসে ভেঙে গেল যখন, জঙ্গিনগর চর যখন গ্রাস খেয়ে করে ফেলল পদ্মা নদী। পদ্মা নদী তো ভয়ঙ্করা পদ্মা নদী ওর নাম। তখন সেই জঙ্গিনগরের মানুষেরা এই আমিরাবাদ গ্রাম বা মানিকনগর গ্রাম এখানে এসে তারা বসতি স্থাপন করে। আচ্ছা সেই স্থাপিত বসতি যেটা, সেখানে আমার জন্ম। আচ্ছা আচ্ছা, কিছুকাল পরে, মানে বিবেচনাযোগ্য কিছুকাল পরে, মানে অনেকটাই পরে, এই পদ্মা নদী আবার উত্তর দিকে তার গ্রাস কার্যটা শুরু করে এবং সেই গ্রাস কার্য করতে 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 যে চর একসময় গিলে নিয়েছিল, টোটাল ওই চরের জনবসতি গ্রামগুলি, জমি সব জেগে ওঠে। বাহ, অতি বাস্তব এবং গভীর ঐতিহাসিক কথা আমি বলছি, যেটাকে বলা হয় জিওবায়োলজি। মানুষ আশার আলো দেখতে পেল। হ্যাঁ, তাহলে আমার বাবার, আমার পিতার নদীগর্ভে তলিয়ে যাওয়া জমির পরিমাণ ছিল 8 বিঘে। দুটি প্লটে, এক জায়গায় 4 বিঘে আর এক জায়গায় 4 বিঘে আমার আব্বার জমি ছিল। সেই জমি যখন জেগে উঠল এবং বন্যায় পাললিক মাটি পড়া যে জমি হয়, তা হয় অতি উর্বর। অতি উর্বর, হ্যাঁ। আমার আব্বা, চাচা, আরো নিকট আত্মীয়রা, তাদেরও তো জমি ছিল। সবাই এবার ওই জমিতে ফসল উৎপাদনের উদ্দেশ্যে ওইখানে অস্থায়ী বাড়ি করলো। অস্থায়ী বসতি? হ্যাঁ, অস্থায়ী বসতি করলো। এখানকার বাড়ি থাকলোই। আচ্ছা। অস্থায়ী বসতি বলতে গ্রামীণ ভাষায় তাকে বলতো বাথান বাড়ি। ও, একটা দুটো ঘর থাকার জন্য, একটা কুড়ো টাইপের ঘর, একটা রান্নাঘর, আর উন্মুক্ত আকাশের তলে গরু বাছুর, গরু, মহিষ, ছাগল ইত্যাদি। এই নিয়ে এই অস্থায়ী বসবাস, এবং আমার আব্বারও সেই অস্থায়ী বসবাস ঘটল। এবং সেই জায়গার নাম, যেই পূর্বে নাম ছিল জঙ্গিনগর, সেটার নাম চর জঙ্গিনগর হলো। বাহ, চর পড়লো তো, জঙ্গিনগর শুধু ছিল, এবার হলো চর জঙ্গিনগর। চর জঙ্গিনগর। আমার ওই 5-6 বছরের স্মৃতিতে মনে আছে, আব্বা ওই চরের বাথানে থাকতেন বড় বড় মহিষ নিয়ে। আর জমি কর্ষণের জন্য আমাদের বাড়িতে একটা হেল্পার, যাকে বলা হয় কিষান, মাসিক বা মাইনা দিয়ে, বেতন দিয়ে কিষান, তাকে নিয়ে আমার পিতা মোহাম্মদ নাবিদ মণ্ডল ওই চরে থাকতেন আর ফসল ফলাতেন। প্রয়োজনে বাড়ি আসতেন, কখনো সপ্তাহান্তর বাড়ি আসতেন, কখনো এক পক্ষ অন্তর বাড়ি আসতেন ইত্যাদি। আর যখন ফসল ফলে মাড়াইয়ের সময় হতো, সেই মাড়াই করা ফসল গরুর গাড়িতে করে এই বাড়িতে নিয়ে আসতেন, আমিরাবাদের বাড়িতে। এটা আমার স্মৃতিপটে আছে। চরে বসতি থাকা অবস্থায় গোটা চর এলাকায় বর্ষাকালে ভীষণ বন্যা হতো প্রতি বছর।
উত্তরে হিমালয়ের গঙ্গোত্রীর থেকে জল নেমে আসতো, এসে বাংলার যত নদ নদী তাতে ছড়িয়ে পড়ে তার তীরবর্তী গ্রামসমূহকে প্লাবিত করত। এখন তো সেই বন্যার দেখাই যায় না। এখন সে বন্যা দেখা যায় না, তার বৈজ্ঞানিক কিছু পদক্ষেপ ঘটেছে তার জন্য দেখা যায় না। আমি যেটা বলছি সেটা সাবলীল, সেটা যেটা সত্যি, যেটা প্রাকৃতিক, যেটা স্বাভাবিক, সেইটা বলছি। হ্যাঁ, একদম। তো বাথান বাড়িতে থাকা মানুষেরা, মানে আমার আব্বাই যেমন থাকতেন, ছোট একটা কুড়ো ঘর, তাতে একটা মাচান মাত্র পেতে বন্যার সময় সে মাচানের উপর শুয়ে থাকতেন। মানে ঘরেও জল, ঘরেও জল। আর ক্ষেত খামারের যে জমি তাতে সমস্তই তখন জলের তলায়। হ্যাঁ, জলের তলায় ভাসন্ত, ডুবন্ত একবারে। সে জল 6 ফুট 7 ফুট উঁচু পর্যন্ত জমির পড়ে। কিন্তু তার আগেই ফসলগুলো পেকে যেত, ধানগুলো কেটে নেওয়া হতো, সে অবস্থায় বন্যাগুলো আসতো। এমনকি পাকা ধানের জমিতে বন্যা এসে এক গলা এক কোমর এই যে জল হয়ে যেত, তা ধানগুলোকে, পাটগুলোকে জলের মধ্যেই কর্তন করা হতো। জলে গাঁথুনি বেঁধে দড়িতে ওই ধান বা ওই উঁচু জায়গায় যেখানে বাথান বাড়ি আছে সে জায়গাটা একটু একটু উঁচু হতো, মাটি তুলে মানুষ উঁচু করেছিল, সেখানে নিয়ে এসে ওইগুলো মাড়াই করা হতো, খোলাই মাড়ান করা হতো। সেই ধান পরে বাড়িতে আসতো বন্যা নেমে গেলে। ওই সময় আমার একটা ঘটনা এখনো খুবই মনে আছে। যখন ওই রকম বন্যা আসতো, ঘরের মধ্যেও জল ঢুকে যেত, গোটা পাড়াই প্লাবিত, তখন বিশাল বিশাল বোয়াল মাছ তারা চড়াই করতে আসতো। নদীতে উৎপন্ন প্রাকৃতিকভাবে জাত, তার সাইজ নানা রকমের, তার মধ্যে আমাদের ঘরে, আমার আব্বার বাথান বাড়ির ঘরে, আব্বা আছেন, বাতার মাচাই, তলে জল, আর প্রবেশদ্বার আছে একটা, সেখান দিয়ে মাছ ঢুকে গেছে ওই ঘরে। আচ্ছা, আব্বা আবার ওই মাছ ধরার একটা অস্ত্র ব্যবহার করতেন। তাকে এখনকার সময় অনেকে বলে খোঁচ, খোঁচ দিয়ে গেছে মাছ তুলে নেওয়া। আব্বার যে যন্ত্রটা ছিল আমি সেটা দেখেছি। এমনকি এখানে যখন চলে আসি 76 সালে এই বাড়িতে, তখনও চর থেকে ওই যন্ত্রটা আনা হয়েছিল। তাকে বলা হতো জোত। জোত, ওর মাথায় থাকতো 7টা খিল, আর খিলের প্রত্যেকটা থাকলো আকর্ষী। মাছকে মারলে তার গায়ে গেঁথে গেলে ও আর পালাতে পারবে না। ওই আকর্ষীগুলো, আঁকড়েগুলো ওকে গেঁথে টেনে ধরবে, আর ওটা দিয়ে গেঁথে দেওয়ার পর দড়ি দিয়ে ধরে থাকা হয়, যাতে ও যাতে পালিয়ে যাওয়ার বহু চেষ্টা করে। এইরকম একটা 50 কিলোর বোয়াল মাছ আমার আব্বা মেরে নিয়ে এসেছিলেন। বাহ! তখন বলতো 10 পাশারি, 5 কিলো তো হয় 1 পাশারি, মানে 5 কেজি। 2 পাশারি 10 কেজি, 3 পাশারি 3 কেজি, 4 পাশারি মানে 20 কিলো, মানে আধমন। আচ্ছা, তাহলে সে মাছটা ছিল 50 কিলোগ্রাম। মাথায় করে বাড়িতে নিয়ে এসেছিলেন। বাড়ির উঠোনে মা সহ প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই মিলে মাছটা কেটেছিল। তো 10 কিলোগ্রাম বস্তু ধারণ করবে এরকম একটা কড়াইয়ের 1 কড়াই হয়েছিল তার ডিম। আমি তার দ্রষ্টা। 5-6 বছরের ছেলে হলে দেখতে পারবে, বুঝতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, তাহলে সেই অবস্থায় ছিল আমাদের চরের ওই বাড়ি। এমতো অবস্থায়
আসে দেশ বিভাগ আচ্ছা স্যার, এই 1947 দেশ সালের 15 বিভাগের আগস্ট। কথাটা একটু পরে আসি। ছেলেবেলার কথা তো আমরা জানলাম। এবার স্যার, জানতে ভীষণই ইচ্ছে করছে যে আপনার কলেজ লাইফ বা আপনি কোন কলেজে পড়াশোনা করেছেন এই সম্বন্ধে যদি একটু কিছু বলেন। হ্যাঁ হ্যাঁ, দর্শকদের সেটা তো উদ্দেশ্যে। বলতেই হবে, হ্যাঁ স্যার। কিন্তু এইটুকু শেষ করে নিয়ে বলছি, তো এই এই- একটু দিয়ে আমার জন্ম তো বললাম 1949 সালের 18 এপ্রিল, মানে 2.5 বছর এরকম। সেই অবস্থায় দেশ ভাগ হয়ে গেছে, যে সেই জঙ্গিনগর পড়লো পূর্ব পাকিস্তানে। আচ্ছা, যেটা এখন এটা- বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ, এখন যেটা বাংলাদেশ, এখন যেটা বাংলাদেশ। কিন্তু তার এই দক্ষিণের সীমানা হলো আমার গ্রাম। আমার গ্রামটা পাকিস্তানে পড়লো। পড়ে গেল। তাহলে আমার এই বাড়ি হিন্দুস্তান, ওই বাড়ি পাকিস্তান। আচ্ছা। এবার বর্ডারে পাকিস্তানের পুলিশের ক্যাম্প বসলো। ইচ্ছা করলেই এবার এপার ওপর হওয়া সেটা বাধাপ্রাপ্ত হলো। কখনো দয়া করে পুলিশ, সে পাকিস্তানি ফৌজগুলো আমি দেখেওছি, তারা করাচির অধিবাসী, সিন্ধু, লাহোর, পেশোয়ার, এরকম লাল লাল চেহারার উঁচু উঁচু পুলিশ। যেখানে মার্জিন লাইন টানা হলো, এদিক ভারত ইন্ডিয়া আর ওই দিক ইস্ট পাকিস্তান, তার এই সীমানার ওখানে একটি বাঁশ গাছের তলায় একটি ক্যাম্প বসানো হলো, কাঁচা ঘরের, খড়ের ঘরের, বাঁশের বেড়াটাড়া ইত্যাদি দিয়ে। পাকা দেওয়া তো সম্ভব না, ঠিক সেখানে ইট ফিট অমুক তমুক সব সম্ভবই ছিল, কল্পনাই করা যায় না। আচ্ছা, পূর্বে যেমন অবস্থা ছিল। হ্যাঁ, সে বড় ঘর, সে ঘরে 20-25টা পুলিশ ঘাট পেতে পেতে থাকতো, রান্না করে খেত। এই যখন অবস্থা হলো, তখন এই যে দৈনন্দিন বা সাপ্তাহিক বা পাক্ষিক যাতায়াত স্বাধীনভাবে, এটা ব্যাহত হলো। এবার এখানকার বাড়ি বাদ দিয়ে আমাদের উঠে চলে যেতে হলো ওখানে। এটুকু বাদ দিতে বলছো তো, এটা বাদ দেওয়ার মতো নয়। না না, এটা শুনবো। হ্যাঁ আচ্ছা বলি। তার আগে যে সময়টুকু কভার করলাম এখানে, যে 5-6 বছর বয়স পর্যন্ত আমিরাবাদে, তখন আমার কোনো লেখাপড়া নেই। আমি তখন কোনো লেখাপড়ার মধ্যেই নেই। এবার যখন ওখানে পাকিস্তান হয়ে গেল, এবার আমাদের এখানে চলে যেতে হবে ওখানে, এ বাড়িতে থাকার হবে না, স্বাধীন যাতায়াত ব্যাহত। তো ওখানে বাড়ি হলো কাঁচা বাড়ি, টিনের ছাউনি, কুশখড়, পাটকাঠি, বাতা বাঁশ এইসব দিয়ে বেড়া, উপরে টিনের ছাউনি, ছাপড়া ঘর বলতে তাকে। আচ্ছা। এরকম বাস করার জন্য 2-3টা ঘর, একটা রান্নার ঘর আর একটা গরু মহিষের ঘর দিয়ে নতুন করে ওখানে স্থায়ী বাড়ি প্রতিষ্ঠিত হলো। এবার আমাদেরকে বলা হলো চলে এসো। পার হয়ে যদি হেঁটে চলে যায়, তো গ্রামে ওঠার আগে 2টো নদী পার হতে হতো। সেগুলো ছোট নদী, ওই যে পদ্মা সরে চলে গিয়েছে সেই উপনদী ছেড়ে ছেড়ে চলে গিয়েছে। সেই উপনদী দুটোর নাম মনে আছে স্যার? হ্যাঁ, একটার নাম হলো 60 বিঘার দামুস, আচ্ছা। আর একটা হলো চুয়াপাড়ার নদী। চুয়াপাড়ার নদী দুটাতেই বন্যা আসতো, ভীষণ বন্যা যখন আসতো, তখন এই চুয়াপাড়া থেকে ওই যে গ্রাম আমার যেখানে চলে গেছি, সেটা 1 থেকে 1.5 কিলোমিটার হবে, মাঝখানে চর, আবাদি জমি, সবটাই ডুবে গেছে, এক মানুষ প্রণ জল। তখন ঘাট বলতে যাবো তাই, নৌকার ঘাট, খেয়া ঘাট চালু থাকতো। এই 1 মাইল আগে চুয়াপাড়া বর্ধনপুরের ঘাটে চেপে একদম 1 মাইল দূরে ওইখানে দিয়ে পাকিস্তান আমাদের যেখানে ঘাট, সেখানে গিয়ে নামা যেত। কিন্তু বন্যা তো চিরস্থায়ী নয়, সর্বস্থায়ী নয়। 1.5 মাস, 2 মাস, 1 মাস এরকম অন্তর বন্যে রিসিড করতো। রিসিড করা বলে পিছনে সরে যাওয়া, চলে যাওয়া, নেমে যাওয়া, বন্যা নেমে যাওয়া। যেমন জোয়ার ভাটা, সমুদ্রের ক্ষেত্রে জোয়ার ভাটা, এখানে সেই বন্যাটা আবার নেমে যেত। উপরের বর্ষণ যখন বন্ধ হইতো পাহাড়ি অঞ্চলে, তখন জল নেমে যেত।
আচ্ছা স্যার, তখন কি যখন বন্যাটা নেমে যেত তখন কি কোনো রোগের প্রাদুর্ভাব ঘটেছিল সেই সময়? না, তেমন ঘটেনি। তেমন ঘটেনি? না, তেমন ঘটেনি। বন্যা নেমে যাওয়ার পরে তেমন প্রাদুর্ভাব ঘটেনি, সামান্য সামান্য ঘটেছে, একবারই ঘটেনি তা নয়। তা এবার সেই বাড়িতে যখন উঠে যাচ্ছি এখান থেকে, তখন ওই পূর্ব পাকিস্তান যেটা হয়ে গেল, তার মধ্যে যারা হিন্দু ছিল, আচ্ছা। হিন্দু, তারপরে কৃষিকাজ করে হিন্দুদের মধ্যে, তাদেরকে বলে কি বলে ওদেরকে, সেই সম্প্রদায়ের লোক, আর চাই মণ্ডল সবচেয়ে বেশি, তারা সব পালিয়ে আসছে ওখান থেকে প্রাণ ভয়ে। পাকিস্তানে থাকবে না, আচ্ছা। ইন্ডিয়া হয়েছে, বিনিময় করবে না? ওই যে আগে চরগুলো বললাম না, আগে যেগুলো যারা পাকিস্তানে পড়ে গেল, অনেকগুলো নাম বললাম গ্রামের, সেখানে ওই যারা হিন্দু সম্প্রদায়ের চাই মণ্ডল, কৃষক, হ্যাঁ, তারা সব চলে আসছে। একটা বেদনাদায়ক চিত্র সেই সময় আমার মনে আছে, যখন আমি এই দুটো নদীর মাঝখানে যে চর, এটা হেঁটে যখন যাচ্ছি, তখন ওই পালিয়ে আসা চাইগুলোকে নবগঠিত, নববিভাজিত পাকিস্তান যে এরিয়া, জঙ্গিনগর, চর বাথানপাড়া, বেগমপুর, সেখানকার মুসলিমরা ওদেরকে ধরে ধরে মারছে। আমি তখন তো ওই বয়সের বালক বা শিশু যাই বলো, খুবই ভয়ঙ্কর ব্যথিত হয়েছিলেন। এদেরকে মারছে কেন? মেরে চর থেকে ধরে ওদের পাকিস্তান যে এরিয়া, যে পাড়াটা চর বাথানপাড়া, সেখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বসিয়ে রেখেছে যেন আসামি, চোর, ভীষণভাবে অ্যাকিউজড, অভিযুক্ত, এরকম মানুষকে যেমন বসিয়ে রাখে। ওদের মধ্যে দু একজনকে বলছেন গেল, হ্যাঁ কাকু একটু জল খেতাম। কি বললি? পানি খাবি? হ্যাঁ, ওই দেখ টিউবওয়েল, যা খেয়ে আয়। ওখানে যে টিউবওয়েল ছিল, হাতে ধরে জল খেতে। বিশাল বিশাল ঐতিহাসিক ঘটনা সারা পৃথিবীতে, ভারতে থাকতে পারে, যা আমার জীবনেই এইরকম ভয়ঙ্কর, বেদনাদায়ক, হৃদয় বিদারক ঘটনা আমি সচক্ষে দেখেছি 7-8 বছরের শিশু হিসেবে। গেলাম, ওখানে বসবাস। এবার তুমি বলছো বাল্যবেলা থেকে কলেজ লাইফ ইত্যাদি লেখাপড়ার কথা। আচ্ছা, ওই চরের বালুভূমির মধ্যে পূর্ব পাকিস্তানের নিকটবর্তী মূল শহর হচ্ছে রাজশাহী। আমাদের বাড়ি থেকে 12 কিলোমিটার দূরে, পদ্মা পার হয়ে আমাদের অফিস আদালত হয়ে গেল রাজশাহী। জেলা রাজশাহী, মহকুমা রাজশাহী, থানা বোয়ালিয়া, রেজিস্ট্রি অফিস রাজশাহী, জেলখানা রাজশাহী, এই হয়ে গেল। আর এখানে শিক্ষা প্রসারের জন্য ওই নববিভাজিত পাকিস্তান সরকার কোনো ব্যবস্থা তখন করেনি। এই অবস্থায় আমরা আছি, কি করে পড়া হবে? তো 3টি গ্রামের সচেতন বয়স্ক মানুষরা, যাদের সন্তান সন্ততি হয়েছে, বড় হচ্ছে, পড়বে কোথায়? আমাদের যে জঙ্গিনগর বললাম, তার উত্তরে সংলগ্ন গ্রাম, সেটা হলো চর বাথানপাড়া। আচ্ছা। আমাদের সমস্ত মুসলিমরা আবার নানা ভাগে কিছু কিছু বিভক্ত হয়ে থাকে, হানাফি, ফরাজি ইত্যাদি ইত্যাদি, এরকম এই ব্যাপারটাও ছিল। চর জঙ্গিনগর, বেগমপুর সম্পূর্ণ হানাফি, আর এই বাথানপাড়া আবার ফরাজি। যার তার জন্য কোনো ঝগড়াঝাটি, দ্বন্দ্ব, এসব তেমন ছিল না। ওরা আপন মতে ধর্ম পালন করতো, এরা আপন মতে ধর্ম পালন করতো। যদিও আমি ব্যক্তিগতভাবে কোনোটারই পক্ষে না, একদম আমি কোনোটারই পক্ষে না আজও। তো 2-3 পাড়ার বয়স্ক মানুষেরা ভাবলো যে আমাদের ছেলেপিলেরা কোথায় যাবে? এদিক তো ইন্ডিয়া, এদিকে তো আসতে পারবে না। তখন ইন্ডিয়াতে যে অংশ পড়েছে, এখানে রাখালদাসপুর, বর্ধন, পুরুলিয়া প্রাইমারি স্কুল ছিল।
আচ্ছা। ইন্ডিয়া গভর্নমেন্টের হেল্পড, অ্যাসিস্টেড, আর্থিক সাহায্যপ্রাপ্ত, বেতনপ্রাপ্ত এই স্কুল এইদিকে ছিল, কিন্তু আমরা তো আসতে পারবো না। তো ওখানে আমরা আমাদের কি করে পারা হবে। কিছুকাল যাওয়ার পর আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে চর বাঁশগড়া বলে একটা চর আছে, সেটাও ওই বিভাজনে পড়ল পাকিস্তানে। আগে তো একই ভারত ছিল, বিভাজনে পড়ল পাকিস্তানে। তো পাকিস্তান, পূর্ব পাকিস্তান সরকার এই চরের একটা স্কুল ওখানে করলো, প্রাইমারি স্কুল, চর বাঁশগড়া প্রাথমিক বিদ্যালয়। কিন্তু এই জঙ্গিনগর, বাথানপাড়া, বেগমপুর, এই যে অত দূরে এই বাচ্চাদের পড়তে যাওয়া কষ্টকর। সে কারণে এখানকার মাতব্বররা, বয়োবৃদ্ধ প্রবীণ মানুষরা বলে আমাদের এখানে যেমন করে হোক একটা স্কুল করা যাক, নাহলে আমাদের সব ছেলে মেয়ে সব মূর্খ হয়ে যাবে, নিরক্ষর হয়ে যাবে, চাষা হয়ে যাবে। দিয়ে সিদ্ধান্ত করলো চর বাথানপাড়া গ্রামে একটা মসজিদ আছে, মসজিদের পাশে একটা চারিদিকে চালা বিশিষ্ট টিনের ছাপড়া ঘর, উপরের ছাউনিটা টিনের, আচ্ছা, আর 10-12টা টিনের, আর চারিদিকে তার খড়ের চালা লাগানো হলো। চালাগুলো মাটি দিয়ে পূরণ করে বসার মতো ছাত্রদের করা হলো। এই ঘরটাকে আটচালা বলতো নাকি? হ্যাঁ, তো বেঞ্চ কিসের, বসার জায়গা নাই, বাঁশ ফেড়ে তার বাতা দিয়ে যে চাটাই বলার মতো মাচান বলে যাকে, ওই রকম, কিন্তু ওই 5-6 জন ছাত্রছাত্রী যাতে বসতে পারে ওই রকম 6-7 হাত লম্বা করে অনেকগুলো মাচা তৈরি করেছিল। 1 গুলো এখানে বসবে, 2 গুলো এখানে বসবে, 3 গুলো এখানে বসবে, এরকম ওই রকম একটা স্কুলের ব্যবস্থা করা হলো। কিন্তু শিক্ষক কোথায় পাওয়া যাবে? খোঁজাখুঁজির পর, অন্বেষণের পর চর লবণগোলা, লালগোলা থানার চর লবণগোলা গ্রামের একজন মাস্টার মশাই, শিক্ষিত, উচ্চশিক্ষিত, কোনো ডিগ্রিধারী নয়, 9-10 পড়া, আব্দুল মজিদ মাস্টার মশাই তার নাম। আচ্ছা। তাকে মাসিক একটা বেতনের রফা করে নিয়ে আসা হলো। তেলমোনা বাড়ি এখান থেকে অনেক দূর, 20-25 কিলোমিটার দূর, থাকবেন কোথায়? তো ওই চর বাথানপাড়ায় একজন সেই সময় খ্যাতনামা অর্থশালী 100-150 বিঘা জমি জমার মালিক হাজী জপিউদ্দিন মণ্ডল বলে একজন লোক ছিলেন। তার বৈঠক বাড়িতে ওর থাকার ব্যবস্থা করা হলো, থাকা, খাওয়া, স্নান করা ইত্যাদি সব। আর লোকটি ছিলেন কিছুটা আরবি শিক্ষিত। ওই যে ওদের পাড়ার মসজিদ, সেই মসজিদের ওকে আবার ইমামও করে দেওয়া হলো। দুটো কাজ পেলেন উনি। মাসান্তর একবার হয়তো বাড়ি যেতেন। ওই স্কুলে আমরা পড়তে ঢুকলাম। শুরু হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা, বেসরকারি প্রাতিষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে প্রথম পাঠ গ্রহণ। এর একটু পূর্ব লগ্ন আছে। হ্যাঁ, বলুন। যখন স্কুলটা হয়নি, তখন পড়াশোনা কি করে হবে? তো জঙ্গিনগর গ্রামে শিক্ষিত লোকই ছিলেন না। আমারই এক বিস্তৃত দাদা ছিলেন, নাম আব্দুল করিম। তিনি ছিলেন সেই সময়ের ক্লাস 8 উত্তীর্ণ, আমার আপন ফুপুজানের ছেলে, আপন বিস্তৃত দাদা। আচ্ছা। কিন্তু পড়াশোনা ছেড়ে দিয়েছেন, এখন গৃহকর্মে ঢুকে পড়েছেন। কিন্তু পড়ালেখা উনি জানেন। কোনো একটা চিঠি আসলে কে পড়ে শোনাবে কি লেখা আছে? আব্দুল করিম। একটা মানি অর্ডার আসলো, পোস্ট অফিস একটা হয়েছিল ওই বাঁশগাড়া চরের কাছে, চর হারুডাঙ্গা, সেখানে। ওখান থেকে কোনো এখনো আছে, ওই নামগুলো শোনা যায়। এখনো আছে হারুডাঙ্গা, এখন প্রতিষ্ঠিত গ্রাম, নাম শোনা যায়। এবং ওখানে চর দুর্গাপুরে একটা হায়ার সেকেন্ডারি স্কুল আছে এখন। আচ্ছা। হায়ার সেকেন্ডারি স্কুল আছে। আমরা বামফ্রন্ট সরকার যখন ছিল, যখন ক্ষমতায় ছিলাম, মানে একটু জড়িয়ে যাচ্ছি, তখন আমরা স্কুলটা
জুনিয়র হাই স্কুল হিসেবে অর্গানাইজ করতে বলেছিলাম ওখানকার কিছু শিক্ষিত ছেলেদের যারা গ্রাজুয়েট, তাদেরকে পিয়ন একটা, ক্লার্ক একটা, শিক্ষক, মানে যেমন লাগে একটা স্কুল পরিচালনা করতে, আপ টু ক্লাস 8 করতে গেলে যা লাগে, হ্যাঁ হ্যাঁ মনে রাখো। সেই স্কুলটা এখন হায়ার সেকেন্ডারি। বাহ। বহরমপুরের শিক্ষক ওখানে আছে, শিউড়ির শিক্ষক এখন ওখানে চাকরি করছে, নদিয়ার করিমপুরের শিক্ষক, তেহট্টর শিক্ষক ওখানে চাকরি করছে। আর ওই গ্রামটা ছিল চাই সম্প্রদায়, চাইমণ্ডল পাড়া, হ্যাঁ চাইমণ্ডল সম্প্রদায় কি বলে ইনহ্যাবিটেড, অধিবাসীরা 100% চাই। আচ্ছা। তাদের কিছু ছেলে বিএ পাশ করেছিল, সনাতন মণ্ডল তার নাম, তাকে হেডমাস্টার করা হলো। সনাতন মণ্ডল, হ্যাঁ, বিশ্বনাথ একজনের নাম, সে বিএসসি পাস, তাকে অ্যাসিস্ট্যান্ট টিচার করা হলো। চরজঙ্গি নগরী বাড়ি আমার এক ভাগ্নে নূর হোসেন, তাকে ওই স্কুলের অর্গানাইজার শিক্ষক করা হলো। ওই স্কুলটা চলতে লাগলো, তার আজকের পরিণতি ওটা হায়ার সেকেন্ডারি স্কুল। এবং পশ্চিমবঙ্গের এসএসসির মাধ্যমে আসা শিক্ষক শিক্ষিকারা বর্তমানে কর্মে নিরত। এটা একটা শাখা হিসেবে বলে ফেললাম হঠাৎ। এবার সে প্রাথমিক বিদ্যালয়ে পড়া, প্রাথমিক বিদ্যালয়ে পড়তে আসারও আগে এমনি কি করে আক্ষরিক জ্ঞান হবে, তা আমাদের 5-6 জন ছেলেকে নিয়ে সন্ধ্যার সময় আমাদের দাদা আব্দুল করিম আমাদেরকে পড়াতেন। মানে তাহলে ধরা যায় যে উনি আপনার হাতে খড়ি করেছিলেন? প্রথম শিক্ষক, আমার প্রথম শিক্ষক। হ্যাঁ, ওটা আমার প্রথম শিক্ষক। যখন অক্ষর জ্ঞান হচ্ছে, হাতের লেখা শিখছি, ওই কুশখড়ের কলম দিয়ে দোয়াতে চুবিয়ে চুবিয়ে যে লেখা হতো সেইভাবে তখন লিখছি, ABCD, বাবা ক খ ইত্যাদি ইত্যাদি। এই করতে করতে তখনকার দিনে একটা বিখ্যাত কলম ছিল না, ঝর্ণা কলম না কি বলে? ঝর্ণা কলম, হ্যাঁ ছিল ছিল তো, তো আমাদের সাধ্যের বাইরে ছিল। আমরা কুশখড় বলতে যা বোঝায় কেশখড়, আচ্ছা, তারই ডাঁটা কেটে একদিক ছোচলো করে নিয়ে দোয়াতে নীল রঙের গোটা গোটা কালি পাওয়া যেত, সেটা গুলে ওতে চুবিয়ে চুবিয়ে লিখতাম। দোয়াতটা শুধু এবং পরীক্ষা হলেও তাই হতো। কালো রঙেরও ছিল মনে হয় না? কালো রঙেরও ছিল, বেশিরভাগই নীল। হ্যাঁ, নীলটা দিয়ে আমরা লিখেছিলাম মনে পড়ে। দিয়ে আমার সেই দাদা আমাদের কয়েকজনকে পড়াতেন, আমি ছিলাম তাদের মধ্যে অগ্রগণ্য। ওইভাবে হাতে খড়ি দিয়ে আক্ষরিক জ্ঞান সম্পন্ন এসব ইত্যাদি এরকম খানিকটা হয়। পাশাপাশি সম্পর্কিত এক আমার ফুপুমা, হানুফা বেগম তার নাম, ওই চরজঙ্গি নগরে আমার বাড়ির 2টো বাড়ির পরে তার বাড়ি। তিনি আবার ক্লাস 4-5 পর্যন্ত লেখাপড়া জানতেন, আর আরবি লাইনের কোরআন শরীফ পর্যন্ত দারুণভাবে উনি পাঠ করতে পারতেন। কিরাত পড়া যাকে বলে না, সেরকম উনি করতে পারতেন। ওই পড়ার পাশাপাশি ফুপুর পাশে পড়া শিখলাম আরবি। প্রথম যেটা আরবির পাঠ শিখবে তার বইটার নাম কায়দা, তারপরে আমপারা, তারপরে কোরআন শরীফ। হ্যাঁ, ফুপুর কাছে পাশাপাশি ওটা শিখছি। তাহলে ফুপুমাকে আপনার বলা যায় যে কোরআন শরীফের হাতে খড়ি হয়েছিল ফুপুমার কাছে? হ্যাঁ, উনি আমার প্রথম শিক্ষিকা। আচ্ছা আচ্ছা, এই হলো স্যার। তাহলে কি আপনি খুব ছোটবেলা থেকে নামাজটাও পড়তেন? হ্যাঁ, তখন নামাজ পড়তাম। কোরআন শরীফের পাশাপাশি মানে কোরআন শরীফ শিখলেন তখন থেকেই? কায়দা পড়ার সময় থেকেই। আচ্ছা, ওই ফুপুই মানে অভিমুখীকরণ করেছিল যে নামাজ পড়তে হবে। আচ্ছা আচ্ছা। কোরআন শরীফ সম্পূর্ণ কমপ্লিট করলাম ফুপুর কাছে। কোরআন শরীফ একবার নয় 6 বার খতম করলাম। 6 times I have completed the Holy Quran. Still now I can go through the Quran fluently. বাহ। আচ্ছা, এই অবস্থায় এলো ওই স্কুলটা। তখন সেই স্কুলে
ক্লাস 1-এ ভর্তি হলাম। এটা খুব মন দিয়ে শোনার বিষয়। আমার ছাত্রছাত্রীদের, আমার সহকর্মীদের, আমার দেশবাসীর, হ্যাঁ বলুন, সকলেই শুনবো, আমরা শুনতেই যে চাইছি। ক্লাস 1 ফার্স্ট বয়, 2 বছরান্তে প্রমোশন 2 ফার্স্ট বয়, 2 থেকে 3 ফার্স্ট বয়, 3 থেকে 4 ফার্স্ট বয়। কিন্তু আমার জীবনে দুটো ক্লাস নেই, ট্রিপল প্রমোশন। 4-5 আমার জীবনে নেই। 4 আর 5 বলে দুটো ক্লাস কেন স্যার? আমার কেন ছিল না? আমার ক্যারিয়ারে, কারিকুলার ক্যারিয়ারে নেই। নেই মানে স্বপ্ন, ইচ্ছা। আব্বা লেখাপড়া না জানলে আমাকে যদি লেখাপড়া ভালো করে শেখানো যায়, আব্বা, বিশেষ করে আমার মা নিরক্ষরা মা, কাবিজান নিশা, যা করে হোক আমার ছেলেকে পড়াশোনা করাবো। এবং অতদূর যখন পড়লাম তখন বয়স কত হলো, 1, 2, 3, যে 4-এ উঠলাম, তখন 11-12 বয়স হয়ে গেল। এই সময় বাড়ি থেকে সেই যে 12 কিলোমিটার দূরে ঐতিহাসিকভাবে বিখ্যাত, রাজনৈতিকভাবে বিখ্যাত এবং গোটা পূর্ব পাকিস্তান দুটো বিভাগে বিভক্ত ছিল ভৌগোলিকভাবে, একটা ঢাকা বিভাগ, একটা রাজশাহী বিভাগ। হ্যাঁ, একে বলতো ডিভিশন, বিভাগকে বলতো ডিভিশন। পশ্চিমবঙ্গ এরকম ডিভিশন আছে, কলকাতা ডিভিশন, বারওয়ান ডিভিশন, আর উত্তরপ্রদেশ এই উত্তরবঙ্গ ডিভিশন। 3টা ডিভিশন আছে এখানে, বিভাগ। আজও এরা এইভাবে শাসন করার সময় ইংরেজরা করেছিলেন। যাই হোক, সেই মুখ্য একটা জায়গা রাজশাহী, ঐতিহাসিক জায়গা। স্যার, আবারও শুনবো, আপনার জীবনের অনেক ঘটনাগুলোই শুনবো। তো এবার আপনি আসুন কলেজ লাইফ। কলেজ লাইফে যাবো, তবে তো বলুন, তো কন্টিনিউ করে আসতে হবে তোমাকে। বলুন। আচ্ছা, তারপরে ওইখানে রাজশাহী জেলার একটা স্কুলে ভর্তি হওয়ার জন্য, বিখ্যাত শহর তখন সেটা রাজশাহী, পূর্ববঙ্গের দ্বিতীয় রাজধানী বললেও চলে, পূর্ব পাকিস্তানের। ঢাকা প্রথম রাজধানী যদি হয়, তো রাজশাহী দ্বিতীয় রাজধানী। আচ্ছা। সেখানকার একটা স্কুলে ভর্তি হতে গেলাম। ওই স্কুলে ভর্তি হব তার জন্য 3 পাস করে 4-এ উঠে। আচ্ছা। দিয়ে আমার এক দেশীয় দাদা, এই আমিরাবাদ গ্রামের দাদা, কিছুটা দূর সম্পর্কে আত্মীয়, তিনি তখন রাজশাহী ইউনিভার্সিটিতে হিস্ট্রিতে MA করতেন এবং রাজশাহী কলেজিয়েট স্কুলের থেকে সে সময়ের স্কুল ফাইনাল বা মাধ্যমিক পাস নাম করা, এবং রাজশাহী জেলাতে ওর ছাত্র হিসেবে স্বীকৃতি আছে। তো আমাকে নিয়ে গেলেন কে ভর্তি করতে, আমি তো কিছুই চিনি না রাজশাহী, কিন্তু যাইনি। আমার ওই ভাই দাদা আব্দুল করিম। আব্বা বললেন, করিম তুমি আতাউরকে নিয়ে যাও রাজশাহীতে ভর্তি করার জন্য। গেলাম। রাজশাহীর যে কোর্ট বাজার, যেটা রাজশাহীর মূল কোর্ট, যেখানে বিচারালয়, রাস্তার এপারে দক্ষিণ পারে আর রাস্তার উত্তর পারে ওই বিদ্যালয়টি, তার নাম কোর্ট একাডেমি। প্রথম যখন স্কুলটি প্রতিষ্ঠিত হয় তখন তার নাম ছিল শোভান একাডেমি, কারণ স্কুলটা প্রতিষ্ঠিত করেছিলেন তদানীন্তন রাজশাহী মহকুমার যিনি মহকুমা শাসক SDO শোভান সাহেব। স্কুলটা ওখানে প্রতিষ্ঠিত করেছিলেন মানুষের লেখাপড়ার কথা ভেবে, উদার লোক। পরবর্তীকালে ওটা হয়ে যায় সন্নিহিত কোর্ট। এইভাবে মানুষের মনে একটা বড় কি ইচ্ছা শক্তি যে আমাদের কোর্টের নামে এই পরিচিতই হোক। এখন কোর্ট নাম হয়ে গেল তখন কোর্ট একাডেমি। 1958 সালটা তখন 1958। ইয়াহিয়া সরকারের পশ্চিম পাকিস্তানে শাসন, ইয়াহিয়া, আইয়ুব খান,
এদের নাম তো নিশ্চয়ই শুনেছ। এরা সবাই খুন হয়ে গিয়েছিলেন পরবর্তীকালে, সেটা অন্য লাইন। দিয়ে আমার সেই দাদা, যিনি রাজশাহী ইউনিভার্সিটিতে MA করেন হিস্ট্রিতে, রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে পাশ করা, উচ্চ মাধ্যমিক বা তখন বলতো SSC, আর রাজশাহী গভর্নমেন্ট কলেজ আছে যেটা, সেই কলেজ থেকে হিস্ট্রিতে অনার্স। রাজশাহী গভর্নমেন্ট কলেজ দেখলে তাজ্জব লেগে যাবে, আমার সচক্ষে দেখা অতি অদ্ভুত সুন্দর একটি কলেজ, বিশাল কলেজ। তার প্রতিটি কোণ দিয়ে, যেটাকে আমরা কি বলি, ছাদকে ঘিরে যেটাকে, সেটাকে কি বলি, ক্যান্টিলিভার, ক্যান্টিলিভার তো বলি না, রেলিং, ওই রকম চওড়া রেলিং দিয়ে গোটা কলেজের ছাদ ঘিরা। সেই ছাদের সেই রেলিংয়ের চওড়া যে রেলিং, তারই মাথায় অগণিত সরস্বতী মূর্তি। রাজশাহী কলেজে, হ্যাঁ, অগণিত। পূর্ব পাকিস্তান থাকার সময়ও দেখে অবাক লাগছি, এই আর্ট কারা করলো এতদিন আগে। একই রকম ভঙ্গিমায় দাঁড়িয়ে সরস্বতী। যত বড় কলেজের চারিদিকের ছাদের সার্কামফারেন্স তত দূর ব্যাপী, প্রতি 8 ফুট অন্তর একটা করে, 8-10 ফুট অন্তর একটা করে একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। শ্রদ্ধায় মাথা অবনত হয়ে যায়, এরকম লাগছে বিদ্যাদেবী দেখে। সেই কলেজ 2 বাংলার অন্যতম একটা বিখ্যাত কলেজ, রাজশাহী গভর্নমেন্ট কলেজ। এখানে গভর্নমেন্ট কলেজ কোথায়? আমাদের মুর্শিদাবাদ জেলায় নাই, শুধু কৃষ্ণনগরে আছে গভর্নমেন্ট কলেজ, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ। অবিভক্ত বাংলাতেও ছিল কৃষ্ণনগর বাংলা কলেজ। আচ্ছা, যাই হোক, আমার আব্দুল করিম ভাই, বড় ভাই, নিয়ে গেলেন। যে ওনার ডাক নাম ছিল খোকা, ভালো নাম ছিল আজিজুর রহমান, মোহাম্মদ আজিজুর রহমান। তিনি পরবর্তীকালে EPCS, ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস, তারপরে CSP, সিভিল সার্ভিস অফ পাকিস্তান, মানে গোটা পাকিস্তানের যেটা, সেটার নাম CSP, সেই পরীক্ষাটার নাম। যেমন এখানে যেমন আমাদের কি আছে, WBCS মানে রাজ্যের জন্যে প্রশাসনিক আধিকারিক তৈরি করা, আর IAS মানে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস। ঠিক প্যারালাল ইস্ট পাকিস্তানের নাম EPCS, ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস, আর গোটা পাকিস্তানের জন্য যেটা পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলিয়ে তার যেটা প্রশাসনিক পরীক্ষা আরও উঁচু দরের, তার নাম CSP, সিভিল সার্ভিস অফ পাকিস্তান। ওই আজিজুর রহমান ভাই পরবর্তীকালে CSP, EPCS, CSP সমস্ত পাস করার পর বিশাল অফিসার হয়েছিলেন, DM তো হয়েছিলেন, তার উপরে গোটা পাকিস্তানের খাদ্য ডিরেক্টর হয়েছিলেন। হ্যালো হ্যালো, বলো, কি বলছিলে? ও, আপনার এই নাম্বারটা, আপনার নাম তো আগে থেকে সেভ করা আছে, এটা নতুন নাম্বারটা দেখলে? হ্যাঁ, এটা আমার নতুন নাম্বার, জিও নাম্বার।